কোন প্রক্রিয়ায় ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? আপিল বিভাগের রায় ২০ নভেম্বর। ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে প্রাণ গেল ঘুমিয়ে থাকা চালকের। গভীর রাতে রাজধানীতে ৩টি গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো। শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, বলছে কর্তৃপক্ষ। ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে আছে মাত্র ১৮,০০০ কোটি টাকা। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। নিরাপত্তায় প্রয়োজন ২৬,০০০ কোটির তহবিল। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। কোন প্রক্রিয়ায় ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জানা যাবে ২০ নভেম্বর। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১০ দিনের শুনানি হয়। এর আগে শুনানি করেন বিএনপি, জামাত সহ আপিলকারীর আইনজীবীরা। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বহাল থাকা উচিত হবে না। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতির খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন বলে মন্তব্য করেন তিনি। ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে, আমরা আশা করি, আমরা আশাবাদী। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সুতরাং এই রিভিউ এলাও হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে এলেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনীটি কার্যকর হবে, এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করি। সরকার নির্বাচন করার পরে একটা সংসদ গঠিত হবে, ত্রয়োদশ সংসদ। সেই সংসদ যখন ভেঙে যাবে তখন এটা কার্যকর। যাত্রা শুরু হয়েছিল অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে জামাত, বিএনপি সহ যে অন্য আপিলকারী যারা ছিলেন তাদের আপিল শুনানি শেষ হয়েছে। মোট ১০ দিন শুনানি হয়েছে এবং এই মামলা দেশের ইতিহাসে অন্যতম একটি মামলা হিসেবেই, ঐতিহাসিক মামলা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই মামলাটি শুধুমাত্র ২১ জন হাইকোর্ট এবং আপিল বিভাগ মিলিয়ে মোট ২১ জন বিচারপতি শুনানি করেছেন। সবশেষ এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, তার নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চটি সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন। সেই রায়ের এগেনস্টেই ৫ আগস্টের পরে বিএনপি, জামাত সহ অন্যান্যরা আপিল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চেয়ে। তারই শুনানি হয়েছে। ১০ দিন শুনানি শেষে আজকে আপিল বিভাগ জানিয়েছেন ২০ নভেম্বর এ বিষয়ে তারা সিদ্ধান্ত দিবেন। এখন প্রশ্ন যেটি দাঁড়িয়েছে যে আপিল বিভাগ যদি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টাকে অবৈধ বলে ঘোষণা করেন বা আগের রায়টি যদি বাতিল করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধানে ফেরে তবে সেটি কবে থেকে কার্যকর হবে? এই প্রসঙ্গে বিএনপি, জামাত, রাষ্ট্রপক্ষ থেকে শুরু করে সকল আপিলকারী পক্ষই কিন্তু মতামত দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে আগামী যে নির্বাচনটি হবে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের যে টাইমলাইন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই নির্বাচনটি এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে, অধীনেই হবে এবং এরপরে চতুর্দশ সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান, সেই বিধানটি কার্যকর হবে, এমনটি কিন্তু সকল পক্ষের আইনজীবীরা
প্রত্যাশা করেছেন। তারপরেও যেহেতু এই একটি নির্বাচন সামনে রয়েছে, সেই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায় আসছে, এটি নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সেই কারণে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী যিনি একটি আদালতের কাছে প্রার্থনা করেছেন যে এই যে জনমনে যে বিভ্রান্ত তৈরি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে, সেটি দূর করার জন্যই তারা একটি সুপ্রিম কোর্টের কাছ থেকে, আপিল বিভাগের কাছ থেকে একটি গাইডলাইন প্রার্থনা করেছেন। তো এই ছিল মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর শুনানির বিষয় এবং রায়ের দিন ধার্য বিষয়ে সবশেষ খবর। তত্ত্বাবধায়ক সরকারের আপিল শুনানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে নয়াপল্টনে জামাত সহ 8 দলের সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, জুলাই সনদের সাংবিধানিক বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার কাজ নিশ্চিত করা, সেই সাথে নভেম্বরেই গণভোট আয়োজন করা সহ 5টি দাবিতে জামায়াত ইসলাম সহ 7টি দল কিন্তু আজকে পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমাবেশের পূর্ব মুহূর্তে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন বেশ কিছুটা সময় আগে থেকেই, এবং যেহেতু 2টা বাজে এই সমাবেশ শুরু হবে, আমরা দেখছি যে মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। আপনারা একটু জানিয়ে রাখি যে মূলত এই সমাবেশের যে 5টি দাবি, সেই 5টি দাবি হলো যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি করতে হবে, সেই সাথে উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষেই আপনারা জানেন যে পিআর সিস্টেম দাবি নিয়ে অনেকদিন যাবৎ ইসলামিক দলগুলো কথা বলছে, সেই উভয় কক্ষেই পিআরের দাবি তারা করছেন, সেই সাথে তারা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি করছেন। ফ্যাসিস্ট সরকার বলতে তারা বুঝিয়েছেন আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যা, দুর্নীতির বিচারের দৃশ্যমান তারা চান নির্বাচনের আগে। সেই সাথে আওয়ামী লীগের সাথে যারা জোট ছিল 14 দল এবং জাতীয় পার্টি, তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিও তাদের এই সমাবেশ থেকে উঠে আসবে। মূলত এই 5টি দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে, এবং এই সমাবেশে যেই 7টি দল আসলে এখানে একাত্মতা প্রকাশ করে সমাবেশ করবেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য জামাতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের যারা আমির রয়েছেন সকলেই কিন্তু এখানে উপস্থিত হবেন, এবং ঠিক 2টো বাজেই এই সমাবেশের সূচনা শুরু হবে। তারপরেই যারা আমির রয়েছেন তারা বক্তব্য দিবেন এবং তাদের যে মূল 5টি দাবি সেই দাবি উপস্থাপন করবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছে। সব মিলিয়ে পল্টন থেকে এই ছিল এই মুহূর্তে। জামাত সহ 8টি ইসলামিক দলের সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় থাকা বাসটির চালক জুলহাস দগ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ জানায় মধ্যরাতে ঢাকা থেকে ফুলবাড়িয়ায় আসে আলম এশিয়া পরিবহনের বাসটি। যাত্রী নামিয়ে ভালুকজান এলাকায় একটি পাম্পের সামনে রাস্তার পাশে দাঁড় করে ঘুমিয়ে পড়েন চালক। রাত বেশি হয়, বাড়িতে না গিয়ে এক নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান। রাত 3:15টার দিকে মুখোশ পরা 3 ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান চালক জুলহাস। মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে এটা আমার জীবনে আজকে প্রথম দেখলাম। পিছনে যারা নেপথ্যে যারা আছে, আমরা চাই ফুলবাড়ির মানুষ চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং খুব দ্রুত, খুব দ্রুত গতিতে এটা আমরা দেখতে চাই। পুলিশ ইনভেস্টিগেশন টিম আমরা কথা বলছি বারংবার, এটা তারা উদ্ঘাটন করবে, এবং যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এগুলা যাচাই বাছাই করতেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কোনো একটা কুচক্রী মহল হয়তো এটা করেছে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সেটা আইডেন্টিফাই করতে পারবো। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে।
ওবায়দুল। সিংহের ফুলবাড়িয়ায় গতকাল রাত 3:15টার দিকে একটি বাসে, যেটি আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যে ঘটনার ফলে এই বাসটিতে থাকা চালক জুলহাস তিনি এখানেই দগ্ধ ঘটনাস্থলে মারা যান। আমরা যেটি দেখেছি সিসিটিভি ফুটেজ, যেটি দেখা গেছে 3জন ব্যক্তি, এর মধ্যে একজনের মুখোশ পরা এক ব্যক্তি এবং সাথে আরও 2জন ব্যক্তি ছিলেন, মোট 3জন ব্যক্তি। এই বাসটি যখন পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন তখন ভেতরে ছিল ওই বাসটির চালক এবং 2জন যাত্রী সেখানে ছিলেন। কারণ বাসটি হচ্ছে গতকাল ঢাকা থেকে ফুলবাড়িয়া আসার পর বাসটি ভালুকজান এলাকার একটি পাম্পের সামনে দাঁড় করিয়ে সেখানে বাসটির চালক সেখানে ঘুমিয়ে যান এবং যেহেতু অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, তখন সেই যাত্রী ছিলেন একজন নারী এবং তার ছেলে। তারা চিন্তা করেছিলেন যে তারা ভোর হলে বাড়িতে যাবেন, তো তারা 3জনই আসলে বাসটির ভেতরে ছিলেন। তো দেখা গেছে সিসিটিভি ফুটেজে 3জন ব্যক্তি এই বাসটির সামনের অংশে এসে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে যিনি যাত্রী 2জন ছিলেন, তারা ঘটনাস্থল থেকে বাসটি থেকে নেমে যেতে পারলেও চালক কিন্তু অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি পুলিশ যেটি এবং স্থানীয় যেটি জানিয়েছে যে তিনি দীর্ঘদিন যাবৎ চালকের সহকারী কাজ করছিলেন, তবে গত 3 মাস যাবৎ এই বাসটি তিনি চালাচ্ছিলেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটি পুরো কঙ্কালসার অবস্থা। যখন আগুন এখানে লাগে তখন পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুলিশ যেটি বলছে, তারা ঘটনার পর 15 মিনিট পর তারা খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সেখানে যান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে এই বাসটি কিন্তু পুরো কঙ্কাল সার অবস্থা হয়ে গেছে এবং এই ঘটনায় পুলিশ তৎপরতা চালাচ্ছে যেন কারা এই ঘটনা ঘটেছে এবং কেন ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার জন্য তারা পুলিশ চেষ্টা করছে। এদিকে কিছুক্ষণ আগে আরও একটি খবর আমরা পেয়েছি যে ময়মনসিংহের গৌরীপুরে যেটি নেত্রকোনাগামী নেত্রকোনা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এটি একটি দুর্ঘটনা বলছে, তবে সেটি আগুন ধরে যাওয়ার ফলে সেটি বিকল হয়ে যায় ইঞ্জিনটি। এই ঘটনায় একটি রিলিফ ইঞ্জিন ময়মনসিংহ থেকে গৌরীপুর গিয়েছে সেই রেল চলাচলটা স্বাভাবিক করার জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। সময় সংবাদে আরো থাকছে, মাসে মাসে দাম কমলেও বাস্তবতা ভিন্ন। 2 থেকে 300 টাকা বেশিতে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার। নজরদারির অভাবকে দুষছেন ক্রেতা, সমন্বয়হীনতাকে দেখছেন বিশেষজ্ঞ। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে তদন্ত কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলে কাজ করছে ফরেনসিক টিম, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10 জনের নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দেশটিতে ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার ভোরের আলো ফুটেই ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রো স্টেশনে ছুটে আসেন স্বজনরা। এদিন সকাল থেকেই আলামত সংগ্রহ করতে শুরু করে ফরেনসিক টিম। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে বিস্ফোরণের তদন্ত কার্যক্রম। বিস্ফোরণের পেছনে বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শোকবার্তা পাঠিয়েছে ইরানও। ওই ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। এদিকে বিস্ফোরণের পর বিমানবন্দর, মেট্রো স্টেশন সহ সরকারি বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বাই ও উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নয়াদিল্লির এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। রাইসা জান্নাত, সময় সংবাদ। নয়াদিল্লির বিস্ফোরণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে।
যেমন হতাহতের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দেশের রাজধানীতেই নিরাপত্তাজনিত বড়সড় ত্রুটি সে বিষয়টি সামনে এসেছে। আপনি জানেন যে সম্প্রতি পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল, তারপর দেশ জুড়ে যে নিরাপত্তা বলয় তৈরি করার কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সেটির মধ্যে যে বড়সড় ত্রুটি এবং ফাঁকফোকর ছিল, সেটি কিন্তু সোমবার সন্ধ্যের সময় লালকেল্লার মতো জনবহুল এলাকায় এই ধরনের একটি বিস্ফোরণের ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং সে কারণেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, যাদের হাতে মূলত এই অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল, তাদের গাফিলতির বিষয়টিও কিন্তু সামনে এসেছে। এবং যে কারণেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দপ্তরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের প্রধান, যেমন এনএসজি, আইবি এবং এনআইএ সহ আরো যারা দিল্লি পুলিশের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে কিন্তু জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। এইটি দেশটির নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই দেশটির যে বিরোধী রাজনৈতিক শিবির, সেই রাজনৈতিক শিবিরের থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। কিন্তু বিষয়টি যেহেতু এখনো পর্যন্ত জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদী হামলা, সে বিষয়টি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়নি। ফলে আগ বাড়িয়ে বিরোধীরা কিন্তু বিষয়টি নাশকতা বা জঙ্গি হামলা বলে দাবি এখনো পর্যন্ত কিন্তু সরকারকে তোপ দাগেনি। তবে আমরা সকাল থেকে দেখেছি যে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমের পক্ষ থেকে কিন্তু ইনভেস্টিগেটিভ রিপোর্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে, যেখানে যে গাড়িটি, যে ট্যাক্সিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেটি মূলত কাশ্মীরের একজন চিকিৎসক, তার নাম মোহাম্মদ ওমর নামের একজন চিকিৎসক, তার গাড়িতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে। আপনি জানেন যে গত এক মাস ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে কিন্তু 4 জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা। এবং তারই জেরে কিন্তু গতকাল আমরা দেখেছি হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 2900 কেজি আরডিএক্স উদ্ধার করা হয়েছে। এবং আরডিএক্স উদ্ধার করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দিল্লিতে, রাজধানীর বুকে লালকেল্লা স্টেশনের সামনে এই ধরনের বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে। তো এই বিষয়টি এখন সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং দেশটির নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু করেছে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণে আমার কাছে থাকা সবশেষ তথ্য। নয়াদিল্লির বিস্ফোরণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। 11তম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে স্কুলে ফিরতে শুরু করেছেন শিক্ষকরা। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। দুদিন বন্ধ থাকার পর সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। যথারীতি শুরু হয়েছে পাঠদান কর্মসূচি। 11তম গ্রেড প্রদানের আশ্বাসে খুশি সহকারী শিক্ষকরা। এদিকে ফাইনাল পরীক্ষার আগে শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় যে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে বলেও দাবি তাদের। এর আগে 10ম গ্রেডে বেতন সহ 3 দাবিতে রোববার থেকে সারা দেশে সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করলে স্কুলে পাঠদান বন্ধ হয়ে যায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলিনি, বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মানবে না। সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, তো বলে দেন। কি হয়েছে? কি বিষয়? প্রশ্নটা ক্লিয়ার করো। যেহেতু বললেন যে স্বাক্ষরকারী দলের কোনো দায় থাকবে না, তাহলে যে জটিলতার সৃষ্টি হয়েছে রাজনীতিতে, জুলাই সনদ এবং গণভোটের বিষয়টা এবং সরকারের যে আদেশ জারির বিষয়টা, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? হচ্ছে যে আপনারা তো বললেন জুলাই সনদে স্বাক্ষর করার পরে সনদের বাইরে যা আছে সেগুলো রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয়। কিন্তু সেই ক্ষেত্রে জামাত ইসলামীও তো সনদে স্বাক্ষর করেছিল। তারা আবার এই জাতীয় নির্বাচন আগে গণভোটের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং আজকেও তাদের কর্মসূচি চলছে। সেই ক্ষেত্রে এই যে মতৈক্যের জন্য যে 1 বছর ধরে চললো, এখন তো আসলে সেই মতৈক্যটা দেখা যাচ্ছে এবং এই তাদের যে গণভোটের জন্য যে আন্দোলন কিংবা দাবি, সেই ক্ষেত্রে তো মানে মতৈক্যে পৌঁছানো যাচ্ছে। এটাই আমাদের জিজ্ঞেস করতেছেন কেন? তারা সনদে স্বাক্ষর করার পরে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে তারা আন্দোলন করতেছে, এটা নিয়ে তাদের জিজ্ঞাসা করে কেন করতেছে তারা?
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রাথমিকের ৮০% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনো চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। এতে জানুয়ারিতে এই ৩ শ্রেণীর বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র। তবে বোর্ড বলছে বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্ট। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ৩০ কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের ৮,৬৫,২৫,৩৮৯টি বইয়ের প্রায় ৯০% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর ৩,১১,১৯,৩৪৭টি বইয়ের ছাপার কাজ ৭০% বেশি সম্পন্ন হয়েছে। আর নবম শ্রেণীর ৫,৭০,৬৮,০২৮টি বইয়ের মুদ্রণ চলছে প্রেসে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12,54,৭৫,৯৭১টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে, সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ব্যাংক লোন পাই, আমরা অগ্রিম দিলে ওরা পাল্প ইম্পোর্ট করে না কাগজ বানানো শুরু করে। এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে, এখন আমাদের লোক ওয়ার্ক অর্ডার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাবে। এনসিটিভি বলছে, এই ৩ শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলছে, চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরে পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। আমরা চেষ্টা করছি যে কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সদরের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। জোর করে সব নিয়ে চলে গেছে। আমরা আমাদের যে ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসেবে, যে আমি ভোটটা দিব, আমার পছন্দ মতো লোককে ভোট দিব, সেরকম সুযোগ আওয়ামী লীগ আমাদেরকে দেয় নাই। উল্টা আরো অনেক মামলা 15 বছরে আপনাদের এই বড় কাছে বহু মামলা হয়েছে, মিথ্যা মামলা, ফেক মামলা, তাই না? আমরা ওটা করার জন্য গায়েবী মামলা, অর্থাৎ কোনো কিছু নাই, কোথায় গেল মামলা হয়ে গেল। এই কাণ্ডগুলো তারা আওয়ামী লীগ করেছে গত 15 বছর ধরে। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটু উজ্জ্বল না। কেন? তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নামটা দিয়েছেন, এইটা লিখেছিলেন। আচ্ছা, মনে আছে আপনাদের? পুরা মানুষ যারা আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংবিধানের মধ্যে দিয়েছিলেন। কেন? এই দেশে বেশিরভাগ মুসলমান তাদের ধর্ম বোধটাকে সম্মান জানানোর জন্য তিনি এটা করেছিলেন। আর বলেছিলেন আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস, ঠিক না? আমাদের হিন্দুদেরকে বলেছিলেন যে ধর্মীয় স্বাধীনতা এখানে সম্পূর্ণ থাকবে এবং সব বিদায়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের সবাই একসাথে থাকবে। এবং তিনি একটা নতুন দর্শন, ফিলোসফি, আমরা যদি চিন্তা, সেই চিন্তার কি যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ এই দেশে যারা বাস করে সব মানুষগুলো আমরা এক, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা করে ভাবার কোনো কারণ নাই।
পাহাড়ি সমতলি কোনো ভাবার দরকার নাই, সবাই বাংলাদেশ। এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসছিলেন। শুধুমাত্র বাঙালি বললে তার চট্টগ্রামের চাকমা, মারমা, তারপরে আমাদের সরকার ভাইরা সবাই বলতে যে আমরা তাহলে কি, তাই না? এই জন্য উনি বললেন যে আমরা বাংলাদেশি। গতকাল একটা কারণটা এই জন্য বলতেছি যে আজকে সেই বাংলাদেশি চিন্তা থেকে অনেকে বাদ দিতে চায়। আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা আপনার মোবাইলে ইউটিউবে ছোট্ট একটা ভদ্রলোক এক মন্ত্রী সাহেবের এই দেখতেছিলাম 54 বছরের প্রতিশোধ দেওয়া হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতা নাকি প্রতিশোধ দিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা এটা লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? তারপরে ওই কথা বলা মনে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করে। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার তো আমাদের কারণ নাই। ঠাকুরগাঁও এক মতবিনিময় সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশের বাইরের খবর, ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরতে লড়ছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। মঙ্গলবার সকাল থেকে রাজধানী বাগদাদ সহ সারা দেশে ভোট শুরু। বছরের পর বছর দুর্নীতি, বেকারত্ব আর সেবা খাতে অব্যবস্থাপনায় অনেকেই হারিয়েছেন ভোটের প্রতি আস্থা। এই নির্বাচনে বহু তরুণ প্রার্থী রাজনীতিতে প্রবেশের চেষ্টা করলেও পুরনো পৃষ্ঠপোষক নেটওয়ার্কের কারণে তাদের সম্ভাবনা অনিশ্চিত। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর 2005 সাল থেকে গণতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে ইরাকিরা। সিলেট টেস্টের খবর, প্রথম ওভারে উইকেট তুলে দিয়ে বাংলাদেশকে শুভ সূচনা দিয়েছেন হাসান মাহমুদ। সবশেষ খবর পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 120 রান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাম্মিন। সরাসরি যাচ্ছে তার কাছে। নিয়ন, বাংলাদেশের টেস্টের এই মুহূর্তে সেকেন্ড সেশন চলছে। কিছুক্ষণ আগেই আসলে সেকেন্ড সেশনটা শুরু হয়েছে। যদি প্রথমে একটু প্রথম সেশনের গল্পটা শোনাই, প্রথম সেশনে বাংলাদেশের শুরুটা খুব দুর্দান্ত হয়েছিল। প্রথম ওভারেই আসলে উইকেটটা পেয়েছিলেন হাসান মাহমুদ, কিন্তু তার পরবর্তীতে বাংলাদেশ টানা 3 ওভারে 3টি ক্যাচ মিস করে কিন্তু আয়ারল্যান্ডকে একটা লাইফলাইন দেয় এবং সেই লাইফলাইনটাকে দুর্দান্তভাবে কাজে লাগান মূলত পল স্টার্লিং এবং অভিষিক্ত। আজকে আয়ারল্যান্ডের 2 জন অভিষিক্ত ক্রিকেটার রয়েছেন, এর মধ্যে একজন কেট কারমাইকেল। এই দুজনে মিলে প্রায় একটা বড় পার্টনারশিপ করেন এবং সেই পার্টনারশিপের কারণে প্রথম সেশনে বাংলাদেশ কিন্তু আর কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেনি বাংলাদেশের বোলাররা, যে কারণে বাংলাদেশ একটু ব্যাকফুটে থেকে প্রথম সেশনটা শেষ করেছিল। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে আবারও একইভাবে প্রথম সেশনের মতো শুরুর ওভারে নাহিদ রানা পল স্টার্লিংকে ফিরিয়ে দেন এবং পরের ওভারে আয়ারল্যান্ডের সবচেয়ে দুর্দান্ত ব্যাটসম্যান, যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় কাজ করছিল বাংলাদেশের সমর্থকদের মধ্যে, হ্যারি টেক্টর, তাকেও ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে আসলে 3 উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড এবং 3 উইকেট হারিয়ে অনেকটাই এখন ব্যাকফুটে এবং বলা যেতেই পারে এই টেস্টে প্রথম ইনিংসে এখন পর্যন্ত যে দ্বিতীয় সেশন চলছে সেখানে আপার হ্যান্ডে চলে এসেছে বাংলাদেশ আজ যেভাবে স্কোয়াডটি সাজিয়েছে আমরা দেখেছি যে 3 জন স্পিনার এবং 2 জন পেসার। 2 জন পেসারের মধ্যে হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন প্রথম সেশনেও, যদিও নাহিদ রানা প্রথম সেশনে কোনো উইকেট পাননি, একটু খরুচে ছিলেন। সেকেন্ড সেশনে এসে সেই জায়গাটা তিনি আসলে পুষিয়ে দিয়েছেন। তো এখন পর্যন্ত 3 উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং চলছে। সবশেষ খবর এই আমার কাছে সিলেট থেকে। সিলেট টেস্টের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাম্মিন। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কোন প্রক্রিয়ায় ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? আপিল বিভাগের রায় 20 নভেম্বর। ত্রয়োদশ সংশোধনে অবৈধ ঘোষণার রায় বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। এবং মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো। শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, বলছে কর্তৃপক্ষ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজনে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।